আমি এটাকে তো ওয়েলকাম করেছি ইন দ্যাট সেন্স যে একটা আপনি যেটা বলছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নাই, আবার সম্পর্ক আছেও। সম্পর্ক নাই এই অর্থে যে এটি হচ্ছে কতগুলো প্রস্তাবনা। সংস্কারটা কি? সংস্কারটা হচ্ছে কিছু অঙ্গীকার কিছু রাজনৈতিক দলের, কতিপয় রাজনৈতিক দলের, আপনি পুরো সব রাজনৈতিক দলেরও না, যেখানে বাংলাদেশের আরও আরও বড় বড় রাজনৈতিক দল এখানে নাই। তো সেই জায়গায় আমি যদি বলি যে প্রধান কয়েকটি রাজনৈতিক দল এবং প্রধান দুইটা রাজনৈতিক দল এবং ক্ষুদ্র ক্ষুদ্র আরও কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে একটা অঙ্গীকারনামা, যেটা ক্ষমতায় গেলে তারা দেশকে কিভাবে পরিচালিত করবে, ভবিষ্যৎ রাষ্ট্রকে কোন নির্দেশনায় তারা নিয়ে যাবেন এবং মানে কিভাবে দেশটা চলবে তার একটা নির্দেশনা এখানে 84 পয়েন্ট আছে এবং সেগুলোকে লিপিবদ্ধ করেছে। দুর্ভাগ্যবশত সেগুলো জনগণ কি এখন তারা কেউ জানে না, রাজনৈতিক দলগুলো ঠিকমতো জানে কি না সেটাও নিয়েও কোশ্চেন আছে, কিন্তু এটা হয়েছে। এই যে হওয়াটা, এটা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে নির্বাচনের যে একটা রোড ম্যাপ, নির্বাচনে যে যাচ্ছে ফেব্রুয়ারির যে নির্বাচন জাতির আকাঙ্ক্ষা, সেটা যাতে বিঘ্ন না হয়, সেই কারণে আমি এটাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি বলছেন এই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, আপনার কেন মনে হচ্ছে না যে আসলে জামায়াত যেখানে বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি চাই, বাস্তবায়নের আদেশ চাই, গণভোট চাই নির্বাচনের আগে, তাহলে নির্বাচনের সাথে এগুলো সবই হচ্ছে ওনাদের ইচ্ছা, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা তো হচ্ছে যে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন? আইনি ভিত্তি তো সংসদ দিতে পারে একমাত্র। আপনি কতিপয় রাজনৈতিক দল মিলে আপনি কিছু একটা করে ফেললেন, জনতাকে দিয়ে দিলেন, সেটা তো না। জনতার ম্যান্ডেট তো নিতে হবে। জনতার ম্যান্ডেট নিতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। জনতা বলবে যে এটা আমরা এটা দিয়েছি এবং আমাদের সদিচ্ছা এখানে প্রতিফলিত হয়েছে। সেই জায়গায় গণভোটের মাধ্যমে সে মতামত আসে কিনা, গণভোট যেটা বলছেন সেটা আরেকটা মানে বিতর্কিত বিষয়। গণভোট সেটা সংসদের এই নির্বাচনের আগে হোক কিংবা সংসদ নির্বাচনের দিন হোক, দুটাই অবৈধ এবং এই অবৈধ জিনিসটাকে আমরা বৈধ করতে, গণভোটটাকে অবৈধ বলছেন। হ্যাঁ, গণতন্ত্র বাংলাদেশের ইতিহাসে গণভোট তো হয়েছে কয়েকবার, বর্তমান সংসদে নেই, এটা বর্তমান সংবিধানে নেই। গণভোট কখন হতে পারে? গণভোট হতে পারে যে এই যে ওনারা যে প্রস্তাবনাগুলো নিল যে আমরা রাষ্ট্র কিভাবে চালাবো এবং আমাদের যে সংস্কার অঙ্গীকার, এটা সনদ যেটা সাইন করলেন, সংস্কারের অঙ্গীকারে তারা ঐক্যবদ্ধ হলেন। এখন এই সংস্কারগুলোকে নিয়ে তারা পার্লামেন্টে যাবেন। পার্লামেন্টে গিয়ে সেখানে আলোচনা হবে। সেখানে ওনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, ওনাদের যদি বিরোধ থেকে যায়, সেই বিরোধটা তখন বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটা এটাতে কোনো ইয়েই নাই, গণভোটের কোনো বিষয় নাই, সংবিধানে ঠিক করবে। কিন্তু সংস্কার প্রস্তাব অনুযায়ী সেটা এখন রাষ্ট্রপতির কাছে মনে করেন যাবে। রাষ্ট্রপতি বা আগে যে গণভোটের যে নিয়ম ছিল, যেটা গণভোট এবং আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, এই দুইটি সিস্টেমে তো চলে গেছিল সংসদ থেকে। এই সিস্টেম যদি ফেরত আসে তাহলে প্রক্রিয়াটা কি সেটাই আমি বলছিলাম। সেটা হচ্ছে যে গণভোট যদি আনছি, তো গণভোটের কি হবে? আমরা সংসদ সদস্যরা একমত হতে পারছি না, তখন এটা রাষ্ট্রপতির কাছে যাবে, যে রাষ্ট্রপতি এটা নিয়ে দেবেন, মতামত দেবেন। এখন রাষ্ট্রপতি মতামত যদি না, উনি নাও দিতে পারেন, উনি তখন এটা গণভোটে দিতে পারেন। তবে সব বিষয় তো না এরকম। এগুলো হচ্ছে যে বড় ধরনের একটা রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশ আজকে ডিসিশন নিল যে আমাদের এই মূলনীতি আমরা পরিবর্তন করে ফেলবো। বড় ধরনের যে মূলনীতিগুলো আছে, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বর্তমান সরকার পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করেছে, পাকিস্তান চাচ্ছে একটা কনফেডারেশন গঠন করবে বাংলাদেশের সাথে। সেই রকম বড় বড় ইস্যুসগুলোতে আমরা গণভোট দিতে পারি, জনগণের আমরা রায় দিতে হবে। আমি ছোট্ট করে বলি যে গণভোট যদি অবৈধ হয়, নির্বাচনটা কি হবে তাহলে? কোন নির্বাচন? নির্বাচন তো বৈধ। নির্বাচন তো আমাদের সংবিধানে আছে, সেই সংবিধান অনুযায়ী তো আমাদের নির্বাচন হচ্ছে। সেখানে তো কোনো কথা নাই। এখন আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে ভোটার যে বিষয়টা, আমি যেটা আপনাকে আগে বলছিলাম, এখানে কারা অভিমত দিচ্ছে এই যে সনদে, এখানে আপনি যদি ভোটার হিসাব করেন যে 2008 সালের যে চিত্র, সেখানে আপনি দেখবেন যে 60% লোক এখানে অনুপস্থিত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ আদার্স। কিন্তু আপনি ওইটাকে ভুলে যান, মনে করেন যে 2008 সালে যে ভোট হয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমান জরিপ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই আছে 80% লোকজন।
তারা এর এর কম বেশি যার যার হালে আছে। আওয়ামী লীগ যদি আপনি মনে করেন যে একেবারে সর্বোচ্চ কম হলো 30%, তারও কম যদি মনে করেন 20%, সেটা কেউ না করছে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এখন নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগের ভোটার তো আর নিষিদ্ধ না, সে তার মত প্রকাশের তো অধিকার রয়ে গেছে। সেই জায়গায় এরকম জাতীয় পার্টি বা আদার্স আপনি কিন্তু এদেরকে এখন সুযোগ দিচ্ছেন না। সেই জায়গায় আপনার এখন সুযোগ কিভাবে হবে, সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে জনতা ঠিক করবে যে আমরা এই এই রাজনৈতিক দলগুলোকে আমরা অধিকার দিয়েছি, তারা চেঞ্জ করবে। সেক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন, জুলাই সনদ স্বাক্ষরে তাদের কোনো ভূমিকা নেই আওয়ামী লীগ জাতীয় পার্টি, তাহলে জুলাই সনদ স্বাক্ষরটা কি হবে আপনার মতে? ওই জায়গায় তো বলছি জুলাই সনদ এক ধরনের আমি সমর্থন করছি জুলাই সনদকে, কিন্তু জুলাই সনদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে এই সনদকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না আদালতে, এবং যেই আইন নিয়ে যেই বাস্তবতা নিয়ে কোনো চ্যালেঞ্জ করা যায় না আদালতে, সেটাকে কিন্তু কোনো সভ্য সমাজ এটা গ্রহণ করতে পারে না। ইভেন এই সংবিধান যেটা আমরা বলছি, সেই সংবিধানকেও চ্যালেঞ্জ করতে পারি আমি আদালতে গিয়ে, এটাতে করতে পারছি না। তার মানে কতটা স্বৈরতান্ত্রিক চিন্তাতে আমরা এক ধরনের আপনি কিভাবে বলবেন কিনা জুলাই সনদ স্বাক্ষরটা স্বৈরতান্ত্রিক বিষয়, এরকম বলবেন? না, আমি মনে করি যে এটা হয়ে গেছে, কিন্তু এটা অগণতান্ত্রিক এবং এটা যে সর্বদলীয় বা সব জনতার অংশগ্রহণ সেটা হয় নাই। সেই সব দলের অংশগ্রহণের সুযোগ ছিল কিনা আদৌ? না, এখানে জনতার ঐক্য নাই। জনতা এটা নাও মানতে পারে। আপনি যে ইয়ের কথা বলছেন যে সনদ আপনি নিলেন, আপনারা রাজনৈতিক দলগুলো মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা সংস্কার কর্মসূচিতে যে যাব, এই সংস্কারগুলো আমরা করব, কিন্তু জনতা বললো যে আমরা এটা মানি না। এই মানার প্রশ্নটাই হচ্ছে যে তখন গণভোট।